শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে তোমাদের জন্য রইল বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখা আর এক মুঠো শান্তির খোঁজ। রইল কঙ্কালীতলায় পুজো দেওয়া, মন্দির চত্বরে আদিবাসীদের নাচ আর ভোগ খাওয়ার গল্প। এছাড়াও আমাদের ছোট নদী কোপাইয়ের গল্প, সোনাঝুরি হাটের গল্প, পড়ন্ত বিকেলে সবুজ সর্ষে ক্ষেত আর গ্রাম বাংলার সুন্দর এক সূর্যাস্তের গল্প। আর সবশেষে পৌষ মেলার বাউল গানও থাকবে তোমাদের জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক পরিব্রাজকের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প। গুড মর্নিং। আজ 26শে ডিসেম্বর। এখন বাজে সকাল 7টা। কাল মেলায় অনুষ্ঠান দেখে হোটেলে ফিরতে অনেকটাই রাত্রির হয়ে গেছিল। আসলে আমরা যারা শহরে থাকি তারা এই গ্রাম বাংলার সংস্কৃতিগুলো থেকে অনেকটাই দূরে, তাই এইসব অনুষ্ঠানগুলো যখন হয় তখন সেটা ছেড়ে উঠে চলে আসা যায় না। এতটা সুন্দর, এতটা অনবদ্য এইসব বাউল গান, আদিবাসী নৃত্য বা বিভিন্ন লোকসঙ্গীত যা ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, এখন সকালে আমি বিশ্বভারতীর ক্যাম্পাসটা হাঁটতে বেরিয়েছি, আর এটা আমার বরাবরের অভ্যাস। আমি শান্তিনিকেতনে আসলে ভোরবেলাটা এই ক্যাম্পাসের ভিতর দিয়ে হাঁটতে ভালোবাসি। একটা আলাদাই শান্তি পাওয়া যায়। কত শত পাখিদের কলকাকলি, মিষ্টি হিমেল হাওয়া, গাছের পাতার মর্মর শব্দ আর ছায়াশু নিবিড় বৃক্ষরাশি। এত মানুষ এই ক্যাম্পাসের ভিতর থাকার পরও কতটা দূষণহীন আর কোলাহল মুক্ত জায়গা। হাঁটতে হাঁটতে চলে এলাম সঙ্গীত ভবনের সামনে। সামনের এই যে বাড়িটা, এটা কালো বাড়ি নামে পরিচিত। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তার চর্চা হয় এখানে। আপাতত এখন এটার কনস্ট্রাকশনের কাজ চলছে। গোটা বাড়ির দেওয়ালটা কত সুন্দর কাজ করা দেখো। বিখ্যাত শিল্পী নন্দলাল বসু তত্ত্বাবধানেই এই বিল্ডিং এর পুরো ডিজাইনটা করা হয়েছিল। সকালটা কতটা সুন্দর আশা করি তোমরা সেটা বুঝতেই পারছো। চারিদিকে কত রকমের পাখিদের আওয়াজ, আর নির্জন এই পরিবেশে হাঁটার একটা দারুণ মজা উপভোগ করছিলাম। চারিদিকে সুন্দর সুন্দর আর্কিটেকচারের নিদর্শনও কিন্তু দারুণ লাগছিল। নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, এনাদের ছোট বড় সমস্ত রকম ভাস্কর্য গোটা বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার চলে এলাম কলা ভবন প্রাঙ্গণে। চারপাশের এই সব বিল্ডিং গুলো সবই কলা ভবনের অংশ। এক একটা বিল্ডিং এ এক একটা ডিপার্টমেন্টের ক্লাস হয়। ভিতরের এই ক্যাম্পাস আর প্রত্যেকটা বিল্ডিং এ হাতের কাজের নিদর্শন তোমরা দেখতে পাবে। এটা হলো সিরামিক ও গ্লাস ডিপার্টমেন্ট। ভেতরটা তোমাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম। সামনের এই কালো রঙের সুন্দর পেন্টিং করা বিল্ডিংটাই হলো কলা ভবনের মেন বিল্ডিং, যা কিনা 1919 সালে তৈরি করা হয়। এছাড়াও রয়েছে অনেক ছোট বড় সুন্দর সুন্দর পেন্টিং করা বাড়ি। আসো তোমাদের সেগুলো একটু ঘুরে দেখাই।
এই বাড়িটাকে বলা হয় আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্ট বিল্ডিং। বিল্ডিং এর নামটা সত্যিই খুব সার্থক। গোটা বাড়িটা জুড়ে এত সুন্দর একটা আর্ট ফর্ম, সত্যি অসাধারণ লাগছিল। চলো এটাও তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। সবশেষের এই বিল্ডিংটা হলো আর্ট গ্যালারি মিউজিয়াম। এখানে কলা ভবনের সমস্ত ডিপার্টমেন্টের বিশেষ বিশেষ শিল্পকলাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। অবশেষে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘোরা শেষ করলাম রামকিঙ্কর বেজের বিখ্যাত দুটো ভাস্কর্য দেখে। আর এখানেই একটা ছোট বাড়ি আছে যেখানে সত্যজিৎ রায় তার ছাত্র জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। এবার হোটেলে ফেরার পালা। সকালের এই প্রাতঃ ভ্রমণটা দারুণ কাটলো। তোমাদেরকেও বলবো শান্তিনিকেতন এলে ভোরবেলাটা এই ক্যাম্পাসটা একবার ঘুরে দেখো, সত্যি খুব ভালো লাগবে। ফেরার সময় পথে পড়লো ছাতিমতলা, রবীন্দ্র ভবন আর কাঁচের ঘর, কিন্তু নো এন্ট্রি থাকার কারণে এসব জায়গায় ঢুকতে পারিনি। তাই বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। এখন বাজে বেলা 11টা। চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢোকার আগে রাস্তার দুধারে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে পুজোর সামগ্রী কিনে নেওয়া যায়। সব জিনিসের রেট এখানে খুব হাই, জেনারেলি সব মন্দির চত্বরে তাই হয়। আর যেহেতু 25শে ডিসেম্বরের সময় আর প্রচুর মানুষের ভিড়, সেটা দেখেই দাম আরো বাড়িয়ে দিয়েছে। মন্দিরে ঢোকার সাথে সাথেই ঘণ্টার ধ্বনির সাথে মাদল, খোল করতাল আর আদিবাসীদের গানের শব্দ শুনতে পেলাম। মন্দির চত্বরে প্রচুর ভিড় আর পুজোর লম্বা লাইনও পড়েছে। চারপাশটা একটু ঘুরে নিয়ে চলে এলাম এই পবিত্র কুণ্ডের কাছে। এটি সতীকুণ্ড নামেও পরিচিত। শোনা যায় দক্ষযজ্ঞের পর দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল এই কুণ্ডে। কঙ্কালীতলা 51 পীঠের শেষ পীঠ হিসেবে খুব পরিচিত, তাই এটিকে সতীপীঠ বলা হয়। একই সাথে এখানে শক্তির আরাধনা বা তন্ত্র সাধনাও করা হয়, তাই এটিকে শক্তিপীঠও বলা হয়। বাইরে থেকে পূজার সামগ্রী কিনে আর পবিত্র কুণ্ডের জল মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ভিড় প্রচুর হলেও খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। মন্দিরের ভেতর একটা পজিটিভ এনার্জি ফিল করা যায়। এই কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসেবে পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ এখানে নেই, ছবিতেই দেবীকে পুজো করা হয়। পুজো দেওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে সেই মাদল আর খোল করতালের উৎস সন্ধান করতে লাগলাম। অতঃপর দেখা মিলল তাদের। কিছু আদিবাসী মানুষ, পুরুষ মহিলা মিলে নাচ আর গানের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করছে। বহু মানুষও তাদের সাথে যোগ দিয়েছে, তাদের সাথে নাচছে, গাইছে। আমার কিন্তু বেশ লাগছিল। আমি আগেও বলেছি এইসব আদিবাসী সংস্কৃতি আমার খুব ভালো লাগে। একটা আদিম অনুভূতি উপলব্ধি করা যায়। এবার মন্দিরে ভোগ খাওয়ার পালা। বেলা অনেকটাই হয়ে গেছে।
আর খিদেও পেয়েছে বেশ, তাই সময় নষ্ট না করে চটপট গিয়ে বসে পড়লাম। বেলা বাড়ার সাথে সাথে ভিড় অনেকটাই কমে গেছিল, আর কুপনও আগে থেকে কাটা ছিল। এখানে ভোগের কুপন 60 টাকা করে। আমি ডেসক্রিপশন বক্সে মন্দিরের নাম্বার দিয়ে রাখবো, তোমরা আসার আগে ভোগের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথমেই ছিল মায়ের অন্নভোগ পোলাও, তারপর ভাত, পাঁচমিশুলি তরকারি, ডাল, ফুলকপির তরকারি, টকের একটা চাটনি, আর সবশেষে পায়েস। আহা, অমৃত! দারুণ সুন্দর একটা খাওয়া দাওয়ার পর চলে এলাম মন্দিরের পিছন দিকে কোপাই নদীর ঘাটে। বেশ সুন্দর বাঁধানো ঘাট, আর ঘাটের পাশে সুন্দর করে বাঁধানো একটা জায়গা, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। সেই কবিতাটার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, এই সেই আমাদের ছোট নদী কোপাই। কিন্তু শীতকালে জল একদমই নেই বললেই চলে। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা। কি কবিতার লাইনগুলো হুবহু মিলে যাচ্ছে, তাই না? কঙ্কালীতলা আর কোপাই নদী দেখে সোনাঝুরির হাটে যাওয়ার সময় হাইওয়ের দুধারে এই সর্ষে ক্ষেত দেখে একটু দাঁড়ালাম। পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় সবুজ সর্ষে ক্ষেতটা কি যে সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবুজ কার্পেটে মোড়া এই সর্ষে ক্ষেতের মাথার ওপর সূর্য, ল্যান্ডস্কেপটা কি যে সুন্দর হতে পারে তোমরাই ভাবো। সর্ষের একটা উগ্র আর ঝাঁঝালো গন্ধ চারপাশের পরিবেশটাকে অন্য এক নেশায় মাতিয়ে রেখেছে যেন। আমার অবশ্য ডিডিএলজির সেই দৃশ্য আর গানের কথা মনে পড়ছিল, শুধু সিমরানিজার সঙ্গে ছিল না। চলে এলাম সোনাঝুরির হাটে। প্রচুর মানুষের ভিড় এখানে, যত দূর চোখ যায় চারিদিকে শুধু নানান জিনিসের হাট বসেছে। মানুষ কেনাকাটা করছেও প্রচুর। এখানে এসেও সেই মাদল আর আদিবাসীদের নাচ গানের শব্দ গোটা হাটের পরিবেশটাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। দেখেছো, বলতে বলতে আবারও তাদের দেখা পেয়ে গেলাম। তো চলো দেখি হাটটা ঘুরে কি কি জিনিসের সমাহার বসেছে এখানে। ঘুরতে ঘুরতে চলে এলাম হাটের শেষ প্রান্তে। জামা কাপড় থেকে শুরু করে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র সবই আছে এখানে। আস্তে আস্তে দোকানপাট আর মানুষের ভিড় পাতলা হয়ে এলো, ঘন হতে শুরু করলো সোনাঝুরির জঙ্গল। শেষ বিকেলের সূর্যের রক্তিম আভা সোনাঝুরির জঙ্গলে আলো আঁধারির এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। যত গভীরে যাচ্ছিলাম পরিবেশ তত শান্ত, স্নিগ্ধ, নির্জন হয়ে আসছিল। সোনাঝুরির অদ্ভুত এক সুন্দর গন্ধে আর ঝিঝি পোকাদের একটানা কোরাসে বেশ গা ছমছমে লাগছিল। চলো তবে এবারে হোটেলে ফেরার পালা। সূচি মামাও পাটে যেতে বসেছে। দুধারে গ্রাম বাংলার ক্ষেত, রাঙামাটি আর অসাধারণ সুন্দর সূর্যাস্ত। কি দারুণ কম্বিনেশন, তাই না? এজন্যই হয়তো কবি লিখেছিলেন, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ মন ভুলায় রে।
হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে চলে এলাম আবারও পৌষ মেলা প্রাঙ্গণে। কালকের না ঘোরা কিছু জিনিস আজ একটু ঘুরে দেখে নিতে হবে, কারণ আগামীকাল আমার বিদায় নেওয়ার পালা। লোহার তৈরি বিভিন্ন জিনিস, পাথরের তৈরি বিভিন্ন জিনিস আর হাতের কাজের বিভিন্ন হস্তশিল্পের স্টল ঘুরে চলে এলাম সেই জায়গায় যেখানে আমার আগের পর্বের ভিডিও শেষ করেছিলাম, সেই বাউল গানের আসরে। আগের দিনের মতো আজকের রাতটাও এই জমাটি আসরের রস আস্বাদন করেই কাটাবো। আবারও একটা বছরের অপেক্ষা, হয়তো সামনের বছর আরো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করবে। ততদিনের জন্য এই সব ভালোগুলো স্মৃতি হয়ে থাক। পরিব্রাজকের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় ও অন্তিম পর্বের গল্প এখানেই তবে শেষ করতে চলেছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, কোনো জোড়াজুড়ি নেই, ভালো লাগলে তবেই। আর হ্যাঁ, পরিব্রাজকের গল্পের শেষে রইল তোমাদের জন্য আবারও সুন্দর একটা বাউল গান। সবাই পুরোটা শুনো কিন্তু। তাহলে সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। মানুষ মানুষ সবের শ্রেষ্ঠ, সেই মানুষকে ভালো আমাদের বাঁচতেই হবে। কোরআন হাদিস সবাই বলছে মানুষ সবের শ্রেষ্ঠ। ছেড়ে দিয়ে বহিরঙ্গ হতে হবে অঙ্গ। ধ্যানের ঘরে লাগাও ইস্কের চাবি, দেখা পাবি খানা ফিরলাম দেশে যে দিনে যাবি। ওই দেশে যেতে গেলে সোনার মানুষ, মানুষ আর মানুষ, যে মানুষকে ভালোবাসে আমার আল্লাহ বলছে সে আমাকে ভালোবাসে, যে জীবকে দয়া করে সে আমাকে আদর করে। তাহলে মানুষ সবার শ্রেষ্ঠ, আমাদের মানুষকে ভালোবাসতেই হবে। তাতে নারী হোক, চাই পুরুষ হোক, চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, যে জাতি হোক, যে মানুষ চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। তাই ছেড়ে দিয়ে বহিরঙ্গ ওরে হতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও ইস্কের চাবি, দেখা পাবি খানা পিনাতে সেজে দিন চাবি, দেখা পাবি খানা পিনাতে সেজে দিন চাবি। কাল্লার সঙ্গে নিরঞ্জনকে পাবি আমার বন্ধুদের, কাল্লার সঙ্গে নিরঞ্জনকে পাবি। বৈঠকেতে বসিয়া কাল্লার হতেতে কাল্লার সঙ্গে নিরঞ্জনকে পাবি। রাখো
ওই দরজায় ওই দরজায় ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি থানা পিলা ভেসে যেদিন থানা পিলা ভেসে যেদিন যাবি দেখা পাবি থানা পিলা ভেসে যেদিন যাবি আল্লাহর কোনো দরকারই থাকে না যতক্ষণ না আল্লাহর ছেলেদের যে গলার মালা করতে পারে আল্লাহর ছেলেদের যে মানুষকে না ভালোবাসতে পারে আল্লাহ নিজের জন্য কিছুই হবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু দেখা না পাবি আল্লাহর মধ্যে আছে ডুবি হাজেবি আল্লাহ দেখা না পাবি করতে হবে মুর্শিদের তাবেদারি আমার বন্ধুদের করতে হবে মুর্শিদের তাবেদারি আপন ঘরে করে রাজি ইস্তেরে ঘরে সঙ্গে বাঁধি আপন ঘরে করে রাজি ইস্তেরে ঘরে সঙ্গে বাঁধি আমি বলে একটু নতুন পাবি দেখা পাবি খানা পিলা ভেসে খানা পিলা ভেসে যদি যাবি দেখা পাবি খানা পিলা ভেসে যদি যাবি খানা পিলা ভেসে যদি যাবি খানা পিলা ভেসে যদি যাবি খানা পিলা ভেসে যদি যাবি